আচ্ছা, তো যেটা বলছিলাম আমি এখান থেকে বিভিন্ন ধরনের ম্যাথ হতে পারে। আমি যদি বলে দেই যে এখানে একটা সিস্টেম, এখানে এই যে 13.20 ম্যাথটাই যদি আমি আপনাদেরকে দেই, ফিগারটা দেই, ম্যাথটা যদি এখানে ওনারা অন্য কিছু ম্যাথের মধ্যে অন্য কিছু চাইতে পারে এখানে, সেটা আমাদের প্রয়োজনের দিকে যদি আমরা না যাই, এখানে জাস্ট হচ্ছে ফিগারটা দিয়ে আমি বলি যে এক্ষেত্রে আউটলেটের যে হট ফ্লুইডটা যে 160 ডিগ্রি ইন হচ্ছে, তো তার তো আউটলেট টেম্পারেচারটা নাই। তাহলে আপনারা কি যদি বলি আপনারা আউটলেট টেম্পারেচারটা বের করেন, আপনারা কি পারবেন? কিভাবে বের করবেন? ওই যে কিউ থেকে বের করে নিব স্যার। কিউ হ্যাঁ, প্রথমে আপনি দেখবেন যে কোল্ড ফ্লুইডের জন্য কতটুকু হিটটা ট্রান্সফার হচ্ছে, কিউ ইজ ইকুয়াল টু যে 13.9 ইকুয়েশন আমি যেটা দিলাম, সেই ইকুয়েশন যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিউ কতটুকু হিটটা, কোল্ড ফ্লুইড কতটুকু হিটটা ছাড়ছে সেটা যদি বের করেন, এই যে আমি এবার যাচ্ছি এখানে 13.9 টেনে, এই যে এখান থেকে দেখেন যে আমার কোল্ড ফ্লুইড কতটুকু হিটটা ছাড়তেছে। আমি যদি এখানে সিপিসিটা তো অবশ্যই দিয়ে দিব, হট ফ্লুইড কোল্ড ফ্লুইড দুইটার জন্য হিট সিপিসি দিয়ে দিব অবশ্যই। তো আপনি কি করবেন যে কোল্ড ফ্লুইড হিটটা ছাড়তেছে, কিউ ইজ ইকুয়াল টু এমসি সিপিসি টিসি আউট মাইনাস টিসি ইন। টিসি আউট টিসি ইন দুইটা দেয়া আছে আপনার এখানে, স্যার। এমসিও দেয়া আছে, কোল্ড ফ্লুইডের মাস ফ্লো রেট দেয়া আছে, সিপিসিও দিয়ে দিও, তাহলে কিউটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন আমি যেহেতু বলে দিচ্ছি ইনসুলেটেড সিস্টেম যদি হয়ে থাকে, তাহলে আপনার কোল্ড ফ্লুইড যতটুকু হিটটা রিজেক্ট করতেছে, একটু সময় মাইক্রোফোন গুলো অফ রাখবেন কাইন্ডলি। আল আমিন হাসান, আরে যে 3EGX, এটা ওনাকে আমি বলেছি নামটা রিনেম করতে, উনি হচ্ছে তাও নামটা রিনেম করলো না। স্টুডেন্ট নাম দিয়ে না রিনেম করে এন্ট্রি করলে তো এটা ঠিক না, ক্লাসে আপনি একটা আনএনিমাস নাম নিয়ে এন্ট্রি করবেন। তো যেটা বলছি, আপনি যদি কিউ 13.9 ইকুয়েশন থেকে যদি কিউ আউটলেটটা পেয়ে যায়, মানে কোল্ড ফ্লুইড কতটুকু হিটটা অ্যাবজর্ব করছে সেটা যদি আপনি পেয়ে যান, তাহলে হট ফ্লুইডের জন্য সেটা ইকুয়াল হবে, যেহেতু ইনসুলেটেড সিস্টেম, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করব, সেম কিউর ভ্যালু হচ্ছে গিয়ে 13.10 বসিয়ে দিব। 10 বসিয়ে দিলে আপনার সবকিছুই আছে, শুধু টিএইচ আউটটা নাই, সবকিছু। জি তাহলে জাস্ট সিম্পলি এই দুইটা ইকুয়েশন ব্যবহার করলে আপনি টিএইচ আউটটা পেয়ে যাচ্ছেন এখান থেকে। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা টি লগ মিন টেম্পারেচার ডিফারেন্সের দিকে যাওয়াই প্রয়োজন হচ্ছে না, তাই না? জি স্যার, এম আর সি এর মান স্যার এগুলো সেম হবে। হ্যাঁ, এগুলা দিয়ে দিলে হচ্ছে গিয়ে সেম না। আপনাকে যদি আমি বলি যে দুইটা ফ্লুইডের হচ্ছে গিয়ে মানে ইয়েটা আলাদা, মানে ফ্লো রেটটা আলাদা, তাইলে হচ্ছে সেম হবে না। এই যে এখানে দেখেন একটা হচ্ছে 2 কেজি/সেকেন্ডে যাচ্ছে, আর একটা 1.2 তে যাচ্ছে। তো মান আলাদা দিলে আলাদা ধরবেন, এক দিলে এক ধরবেন, সেটা তো সমস্যা নাই। তো এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে মানে আপনার যে সিসির মানটা আলাদা হবে আর সিএইচ এর মানটা আলাদা হবে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে এই ম্যাথটা এরকম একভাবে আসতে পারে যে আমি আরেকটা ভাবে আমি দিতে পারি, যেখানে হট ফ্লুইডের আউটলেট আমি দিয়ে দিতে পারি আপনাদের, হট ফ্লুইডের আউটলেট আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এবং ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউটাও দিয়ে দিলাম, ঠিক আছে, এবং এর সারফেস এরিয়া যেটা আছে ডায়ামিটার দিয়ে দিলে তো সেটা বের করতে পারেন, যেখানে ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু কত লেখা আছে, 1.5, ঠিক আছে। তো ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু 1.5 যদি থাকে, তাহলে সারফেস এরিয়া কত হবে, 5dl। আমার কথা বুঝতে পারছেন, 5dl হবে সারফেস এরিয়াটা, পাইপের সারফেস এরিয়া 5dl হবে। তাহলে সেক্ষেত্রে লেন্থটাও বলে দিতে হবে আমাকে। আমি লেন্থটাও যদি বলে দিই, তার মানে আমাকে সারফেস এরিয়া এ দিয়ে দিলাম আপনাকে, তারপরে হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউ দিয়ে দিলাম। তাহলে আমি যদি আপনাকে বলি যে কিউ বের করতে বলতে, এখান থেকে যে কিউ বের করতে হবে বাই ইউজিং ইকুয়েশন কোনটা, যে কিউ ইজ ইকুয়াল টু ইউ এ ডেল্টা টি এম, ওই ইকুয়েশনটা ব্যবহার করে করতে হবে। তাহলে করতে পারবেন না এখান থেকে? স্যার বুঝতে পারিনি স্যার। স্যার আরেকবার যদি বোঝাই। আচ্ছা, সেটার জন্য এই কোয়েশ্চেন, আচ্ছা আমরা এই ম্যাথটাই যদি দেখি এখান থেকে, এই ম্যাথটাই আমরা একটু দেখি, এই ম্যাথের মধ্যে কি বলা আছে একটু দেখি। এখানে বলা আছে যে এই কাউন্টার ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার ইজ টু বি হিট ওয়াটার ফ্রম এত এত, দেখেন 20 থেকে 80 তে যাচ্ছে, সেটা বলা আছে। মাস ফ্লো রেট বলা আছে, হিটিং ইজ টু বি অ্যাকমপ্লিশ বাই জিওথার্মাল ওয়াটার, সেটা বলা আছে 160 ডিগ্রিতে ইন হচ্ছে। হ্যাঁ, তারপর মাস ফ্লো রেট অফ 2 কেজি, সেটাও বলা আছে। ইনার টিউবে যে থিন ওয়ালের ডায়ামিটার দেয়া আছে, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউ এর ভ্যালু দেয়া আছে। ডিটারমিন দ্য লেন্থ অফ দ্য হিট এক্সচেঞ্জার রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড হিটিং। এখানে আপনাকে বলেছে লেন্থ কতটুকু হবে, হিট এক্সচেঞ্জারের লেন্থ কতটুকু হবে। এই ম্যাথটা করলে হচ্ছে বাকি সবগুলো ম্যাথ আপনাদের হয়ে যাবে। 13.4 এক্সাম্পলটা ভালো করে করবেন, এখান থেকে করলে সবগুলো চলে আসবে বিষয়গুলো এখানে। তো প্রথমে আমাদের কি বের করতে হবে, এল বের করতে হবে। এখন এল বের করার জন্য আপনাকে ক্লু কি, যে আমি ক্লু জানি স্যার, ইউ ইজ ইকুয়াল টু এ ডেল্টা টি এম, ইউ ইজ ইকুয়াল টু এ এস ডেল্টা টি এম। ডেল্টা টি এম যদি আমি বের করতে পারি, ইউ যদি বের করতে পারি, কিউ যদি জানা থাকে, তাহলে এ এস সারফেস এরিয়া থেকে আমি পাই ডি এল আছে, সারফেস এরিয়া এ এস এর মধ্যে পাই ডি এল আছে না,
ডি এর মান জি আছে, স্যার। ফাই এর মান তো জানি, এল এর মান আমি বের করতে পারি এখান থেকে। তার মানে আমার ক্লু হচ্ছে এটা। এখন তো আমরা এটা করার জন্য কি লাগবে? ডেল্টা টি এল এম বের করতে হবে, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি বের করতে হবে, আর কিউ বের করতে হবে। কিউ পাবো করতে গিয়ে স্যার, কিউ পাবো ওই যে 13.9 ইকুয়েশন থেকে আমরা কিউটা ক্যালকুলেট করছি, দেখেন একদম প্রথমেই কিউ ইজ ইকুয়াল টু এমসিপি টি আউট টি ইন। কোল্ড ফ্লুইডের জন্য তো দুইটাই বলা আছে, তাই আমরা কোল্ড ফ্লুইডের ইকুয়েশনটা দিয়ে কি হিটটা কিউটা বের করে ফেলতে পারছি, সেখান থেকে কিউটা বের করে নিলাম। তো আমি যেটা যদি স্যার বলছি যে পরে, হট বুঝতে পারছেন? ফ্লুইডের দিকে দেয়া থাকে ওখান থেকে কিউ বের করে নিতে পারবো হট হ্যাঁ, ফ্লুইডের। কিউ বের করে নিলাম। হ্যাঁ, হট ফ্লুইডেরটা তো দেয়া নাই, এখানে কোল্ড ফ্লুইড দেয়া আছে, আমরা কোল্ড ফ্লুইড দিয়ে বের করলাম। তো হট ফ্লুইডের একটা আননোন আছে। এখন ডেল্টা টি বা লং লং এলএমটিডি ব্যবহার করতে হলে তো আমাদের 4টা টেম্পারেচারে জানা থাকা লাগে, তাই না? জি স্যার। জি স্যার। এলএমটিডি ব্যবহার করতে হলে 4টাই লাগবে আমাদের। তো 4টার মধ্যে তো 3টে আছে, একটা নাই, তাহলে আমাদের এখন একটা বের করতে হবে। একটা বের করতে হবে, সেটাও যে আমি একটু আগে বললাম যে 9 এবং 10 ইকুয়েশনটাকে ইকুয়াল ধরছে। দেখেন এখানে কিউসি কোল্ড ফ্লুইড যতটুকু হিটটা গ্রহণ করবে 301 কিলোওয়াট, সেটা হট ফ্লুইডের জন্য ব্যবহার করছে। দেখেন সে 301 কিলোওয়াট দিলে হট ফ্লুইডের আউটলেটটা বের হয়ে গেছে। এবং আমি একটু আগে বলেছিলাম এতটুকু পর্যন্ত, জাস্ট ম্যাথটা এতটুকু পর্যন্ত বলেছি, স্ক্রিনে যতটুকু দেখাচ্ছি এতটুকু, জি 125 পর্যন্ত বলেছি ম্যাথটা। এখন হচ্ছে আমরা বের করতে হবে, এল বের করতে হবে। তার মানে আমাদের এখন ডেল্টা টি এল এম লাগবে। তো যেহেতু 4টা টেম্পারেচার আমি পেয়ে গেলাম, এখন তো ডেল্টা টি এল এম বের করাটা ইজি, তাই না? 4টা টেম্পারেচার থেকে বের করে নিলে দেখেন স্যার একটা কথা বলি। ডেল্টা টি ওয়ান। শিওর শিওর। স্যার আপনি কি স্যার মানে কোনোভাবে অ্যানোট করতে পারবেন স্যার? তাহলে স্যার আমরা মানে কোথায় পড়াচ্ছেন বুঝতে সুবিধা হতো স্যার, প্রায় অনেক সময় বুঝতে পারি না আর কি। স্যার জুমে তো সিস্টেম আছে মনে হয়, একটা লাল ইয়ে দিয়ে করা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মার্কার দিয়ে করা যায়, কিন্তু হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি মার্কারটা দিয়ে দেখাচ্ছি কমেন্টস করে করে। আচ্ছা, তো এখান দেখেন এই যে ডেল্টা টি ওয়ান এবং ডেল্টা টি টু, হ্যাঁ, এই যে 80 ডিগ্রি এবং হচ্ছে কি 105 ডিগ্রি। 80 ডিগ্রিটা তো বের করতে পারবো, আমি বললাম কি 125 পর্যন্ত তো বুঝতে পারছেন তাই না? 125টা বের করবো হচ্ছে এই যে 301 কিলো ওয়াটটা ব্যবহার করে। জি স্যার। জি 301 স্যার। কিলো ওয়াটটা, হ্যাঁ 301 কিলোওয়াট আমরা পেলাম কার জন্য? কোল্ড ফ্লুইড কতটুকু হিট ইয়ে করবে। কোল্ড ফ্লুইড যে একদিক থেকে বের হচ্ছে অন্যদিকে যাচ্ছে, এর দুইটা টেম্পারেচার তো আমাকে বলে দিল। এই যে দেখেন 20 ডিগ্রি আর হচ্ছে কি 80 ডিগ্রি দেওয়া আছে। তারপর হচ্ছে তাদের এই যে এম মাস ফ্লো রেটও বলা আছে। তারপর হচ্ছে গিয়ে সরি এখানে ডায়ামিটার লাগবে না, সিপিইউ আপনাকে বলে দিবে। এই যে সিপি 4 এই যে দেখেন এখানে লেখা আছে যে হয়তোবা সিপিটা 4.31 টেবিল থেকে নিচে, নয়তো আমি আপনাদেরকে বলে দিব। তো কিউটা যদি আমরা পেয়ে যাই এখান থেকে, সেম কিউ তো ইনসুলেটেড সিস্টেম থাকলে সেম কিউ যেটা হট ফ্লুইডটা ছেড়ে কোল্ড ফ্লুইডটা গ্রহণ করছে, সেটা তো হট ফ্লুইডটাকে ছাড়তে হবে, জি স্যার। নয়তো কিউ কোত্থেকে আসবে। তার মানে আমরা 301 কিলোওয়াট কে লিখতে পারি, এটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কিউ এর মান 301 জানা আছে, টি ইনলেট 160 দেয়া আছে, কিন্তু টি আউটলেট জানি না। এমসিপি দুইটাই জানি আমরা। তো টি আউটলেটটা বের করলাম 125। তাহলে আমাদের 4টা টেম্পারেচার এখন জানা হয়ে গেল। 4টা টেম্পারেচার যদি জানা হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে এই যে ডেল্টা টি এমটা আমাদের লাগবে ইকুয়েশনটা ব্যবহার করতে গেলে। ডেল্টা টি এম ব্যবহার করতে হলে ডেল্টা টি ওয়ান এবং টু লাগবে। ডেল্টা টি ওয়ান এবং টু যদি লাগে, তাহলে টিএইচ ইন আর টিএইচ আউট যেটা আছে, সেখান থেকে এই যে ডেল্টা টি ওয়ান এবং টু সেকশন গুলো মাইনাস করে করে এই যে হচ্ছে কি আমরা এই ডেল্টা টি ওয়ান এবং টু এর ভ্যালু বের করলাম। যে হট ফ্লুইড ইন হচ্ছে 160-এ, আউট হচ্ছে 180-তে, কোল্ড ফ্লুইড আউট হচ্ছে 180-তে। এখন বলবেন স্যার এখানে একটা প্যাচ আসছে, বলবেন স্যার এখানে টিএইচ ইন মাইনাস হচ্ছে কি টিসি আউট, আবার এখানে হচ্ছে এই কাজটা কেন হলো? আমি একটু আগে বললাম না যে ডেল্টা টি ওয়ান হচ্ছে আমার এই দিকের অংশটা, ডেল্টা টি ওয়ান এই মাথাটা, আর ডেল্টা টি টু হচ্ছে আমার এই মাথাটা। এবার সেটা কাউন্টার হোক আর প্যারালাল হোক, একটু আগে আমি বলেছিলাম একটা পেজে দেখা ছিল জি স্যার। যে কাউন্টার হোক বা প্যারালাল হোক, আমার হচ্ছে ডেল্টা টি ওয়ান হচ্ছে এই প্রান্ত আর ডেল্টা টি টু হচ্ছে এই প্রান্ত। স্যার এখানে তো স্যার দুইটা তো পাইপের আমাদের, টেম্পারেচারের ডিফারেন্স দেখাইছে স্যার, একটা হ্যাঁ হ্যাঁ, মানে সেটা একটা পাইপের একটা প্রান্তে, অন্য হচ্ছে অন্য প্রান্ত। এবার কাউন্টার হোক প্যারালাল হোক সেটা আমার কনসার্ন না, জি যেটা স্যার। আসার দরকার সেটাই আসবে। তো ডেল্টা টি ওয়ান এর ক্ষেত্রে কি আসে দেখেন, কোল্ড ফ্লুইড ইন এবং হট ফ্লুইড আউট। তো দেখেন এখানে দেখেন হট ফ্লুইড সরি ডেল্টা টি ওয়ান কে তারা এটাকে ধরছে ওয়ান, আমরা এটাকে ওয়ান ধরতে পারি, সমস্যা নাই। এখন বলবো স্যার এটা যদি আমরা ভুল হয়ে যায় আমার ধরা, আমি যদি ওয়ান কে এটাকে আমি টু ধরে নেই আর এটাকে যদি আমি ওয়ান ধরে নেই, না সমস্যা নাই। ওই যে আপনি যখন ম্যাথে বসাবেন তখন হচ্ছে মাইনাস, নিচের একটা মাইনাস চিহ্ন চলে আসবে, উপরেও মাইনাস চিহ্ন চলে আসবে, সমস্যা নাই। আপনার ওয়ান টু সিলেকশন করতে সমস্যা হলে সেটা সমস্যা না, সেরকম জন্য ম্যাথ ভুল হবে না। সো আপনার টিএইচ ডেল্টা টি ওয়ানটা কি আসতেছে, তাহলে আমাদের ও যদি আমরা এই প্রান্তকে ধরি ওয়ান, তাহলে কি আসবে যে আউটলেট 80 ডিগ্রি সেলসিয়াস আর ইনলেট 160 ডিগ্রি সেলসিয়াস। দেখেন এখানে 180 মাইনাস 60 পেয়েছেন 80, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার ডেল্টা টি টু যদি হয়, টু হয়ে ওরা হচ্ছে এটাকে টু ধরছে, আমরা যদি এটাকে ওয়ান ধরি তাতে কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই, এর জন্য ম্যাথ ভুল হবে না।
কারণ ওই যে উপরে নিচে দুইটাই মাইনাস আসবে, সমস্যা নাই। তো এখানে যদি হয় কত, এখানে আউটলেটটা আমরা পেলাম 125 পেলাম, 125 পেলাম এটা। আর এটার ইনলেটটা পেলাম হচ্ছে 20, তাহলে হচ্ছে কি 125 আর 20 দেন হচ্ছে 105। তার মানে আমরা দুইটাই পেয়ে গেলাম। এখন এটাকে বসালে হচ্ছে ডেল্টা টি এল এম পেয়ে গেলাম। ডেল্টা টি এল এম যদি পাই তাহলে তো ম্যাথ আমাদের শেষ প্রায়। এখানে ম্যাথ মাইনাস শেষ, কারণ হচ্ছে মাইনাস আসার কথা ছিল না স্যার? এই যে 80/-105 দিলে তো মাইনাস আসার কথা ছিল 92-তে নাকি? হ্যাঁ মাইনাস আসার কথা ছিল, কিন্তু নিচে যখন এল এন হচ্ছে 80/105 করবেন সেটাও মাইনাস আসবে। ও আচ্ছা। এই জন্য আমি বলছি যে 1 2 সিলেকশন করতে সময় আপনাকে মনে রাখতে হবে এতটুকু যে আমার পাইপের একটা প্রান্ত হচ্ছে 1 আর একটা প্রান্ত 2, সেটা কাউন্টার হোক প্যারালাল হোক। প্যারালাল হলে কি হবে, এখানে ম্যাথটা কি হতো তাইলে, প্যারালাল হলে ইকুয়েশনটা কেমন হতো, এই যে আমরা ধরলাম এখানে ডেল্টা টি ওয়ান ইকুয়াল টু টি এইচ ইন মাইনাস টিসি আউট, এটা হচ্ছে কি ডেল্টা টি ওয়ান এর জন্য ছিল। তাহলে আমাদের যদি প্যারালাল ফ্লো হতো তাহলে এটাকে হতো যে টিএস ইন টিসি ইন। আমার কথা বুঝতে পারছেন? টিএইচ আউট টিএইচ আউট টিসি আউট, তাহলে আমাদের ডেল্টা টি টু হতো গিয়ে টিএইচ আউট মাইনাস টিসি আউট, আর ডেল্টা টি ওয়ান হতো গিয়ে টিএইচ ইন টিসি ইন। অর্থাৎ দুইটাই ইনলেট থাকতো এবং দুইটা আউটলেট থাকতো, কিন্তু কাউন্টার হওয়ার কারণে একটার সাথে চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আপনাদের এটা এত কিছু জটিলতার দিকে না গিয়ে মনে রাখবেন যে ডেল্টা টি ওয়ান হচ্ছে পাইপের একটা প্রান্ত, ডেল্টা টি টু হচ্ছে পাইপের অন্য প্রান্তের টেম্পারেচার পার্থক্য, আর প্যারালালে ডেল্টা টি তো ওয়ান স্যার হচ্ছে দুইটা একদিক থেকে ইন হয়, এই জন্য স্যার দুইটাই ইন দিব স্যার। দুইটাই ইন হবে আবার দুইটা আউট হবে। জি জি বুঝতে পারছেন, আমি এটা আসলে বলতেছি যাতে আপনারা কনফিউজ না হন। আর 1 2 সেকশন ধরতে গিয়ে বলবেন স্যার পাইপের বাম প্রান্তকে 1 ধরবো না ডান প্রান্তকে 1 ধরবো, সেটা যদি ভুল হয় সেটা সমস্যা নাই। সেটা ভুল হলে আপনার ইকুয়েশন দুইটা ওই যে ডেল্টা টি এল এম এর উপরে মাইনাস আসলে নিচে মাইনাস আসবে, সেটা সমস্যা নেই। দেখেন ওরা সেটা হচ্ছে গিয়ে উপরেরটাকে সবসময় তো আচ্ছা স্যার আমরা বাম দিকে তো স্যার এইটা হচ্ছে ডেল 1 টি ধরি ওয়ান। তাই না? জি হ্যাঁ স্যার। হ্যাঁ 1 ধরি, কিন্তু এরা দেখেন এখানে ভুল করছে 1 ধরাতে, এই জন্য জি মাইনাস স্যার। আসছে, যেটা রেজাউল ভাই জিজ্ঞেস করছেন আমাকে যে 80 মাইনাস সেটা- 105, কিন্তু আমরা যেভাবে ধরছিলাম 1 আমাদের মতো ধরলে কিন্তু 105 মাইনাস 80 আসতো, দেখছেন না বিষয়টা? জি স্যার। জি স্যার। জি স্যার কিন্তু আমরা আপনি ওভাবে ক্যালকুলেশন করে দেখেন, দেখবেন যে দুই একই জায়গায় আছে স্যার। সেম, উপরে মাইনাস আসলে নিচেও মাইনাস আসবে। লন জি 80 স্যার। বাই 105 ওইটাও মাইনাস আসবে। তো আসলে আমাদের ডেল্টা টি এল এম এর মানটা 30 থাকবে, এটা থাকলে স্যার আমাদের হয়েছে। এখানে স্যার আনসার আমরা এতক্ষণ সেমই ধরে আসে স্যার। মানে স্যার আমরা যদি ওই যে হ্যাঁ উল্টা দিয়ে করি তাহলে শুধু মাইনাস আসে, আবার লন লনের ক্ষেত্রে সেটাও মাইনাস আসে, তখন হ্যাঁ তার এটাই মাইনাসে মাইনাসে বলছিলাম। কাটা যায়। আর যদি আরেকভাবে হ্যাঁ করি হ্যাঁ তাহলে স্যার ওই যে প্লাস আছে দুইটাই পজিটিভ আসে, উপর নিচে পজিটিভ আসে। হ্যাঁ হ্যাঁ এটা এই জন্য আমি, বাট আমরা ইউজুয়ালি ডান বাম পাশটাকে 1 ধরি, ডান পাশ উপরেরটা অন্যটাকে 2 ধরি। তো যেটা বলছিলাম আমি যে ডেল্টা টি এল এম এর মানে এখানে 92 ডিগ্রি সেলসিয়াস আমরা পেলাম। তো এখন দেখেন এত কাহিনীর পিছনে কারণ কি? এইখানে দেখেন যে এখানে একটা পাশ হচ্ছে কি আমরা 80 যাচ্ছে, 105 যাচ্ছে, মোটামুটি এভারেজ, এটা ম্যাথমেটিক্যাল এভারেজ না যে স্যার 180 আর 105 কে মানে গড় করে দিলে যেটা আসলো সেটা না, এটা লগারিদমিক একটা মিন চলে আসছে আমাদের ম্যাথটাতে। আমি বললাম যে আমরা এজ গুলো, যেহেতু আমাদের অনেকগুলো এখানে হিট হিট মানে কোএফিসিয়েন্ট অফ কনভেকশনের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এজ ছিল, সবগুলো এজ কে আমরা একসাথে কনভার্ট করে ইউ তে নিয়ে আসছি। সেম ভাবে টেম্পারেচার গুলোকেও একটা হচ্ছে একটাকে কনভার্ট করে নিয়ে আসছি। আমার কথা কি বুঝা গেল এতক্ষণ ধরে যা বললাম? জি স্যার। এখন আমরা ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে দিব, যে 15 নাম্বার ইকুয়েশন যেটা বলে আসলাম যে কিউ ইজ ইকুয়াল টু ইউ এ ডেল্টা টি এল এম। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সবগুলোই মান আছে, এখানে ইউ আছে, ডেল্টা টি এল এম আছে, কিউ আছে। তো সারফেস এরিয়া এএস এর মানটা নাই, এএস এর মানটা 5.11 চলে আসলো। দেন আমরা এখান থেকে ফাই ডিএল হিসেব করলে লেন্থটা বের হয়ে গেল। তো মোটামুটি এই ম্যাথটা যদি আপনারা করেন আশা করি আর অনেকগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাকি আরো প্র্যাকটিস আপনারা করতে পারেন। এখানে হচ্ছে মাল্টিপাস শেল এন্ড টিউবের কথা বলা আছে, কনসেপ্ট এক, ডেল্টা টি ওয়ান এর কনসেপ্ট এক। এখানে ওরা ক্রস ফ্যাক্টর, ওই যে কারেকশন ফ্যাক্টর দিয়ে করেছে, কারেকশন ফ্যাক্টরটা আমি ম্যাথে আপনাদেরকে দিব না, কারণ হচ্ছে গিয়ে ওইটা করতে গেলে হয়তো আরেকটু জটিলতা চলে আসবে, এজন্য ওরকম দিব না। এই ম্যাথটাকে আমি কারেকশন ফ্যাক্টর ছাড়া যদি দেই তাহলে যেন আপনারা করতে পারেন। ডেল্টা টি ওয়ান এর কনসেপ্টটা সেম, যে নিকটবর্তী দুইটার ক্ষেত্রে মাইনাসেরটা হচ্ছে বিয়োগফল হচ্ছে ডেল্টা টি ওয়ান, অন্য দুইটা প্রান্তের হচ্ছে অন্য প্রান্তে দুইটার টেম্পারেচার পার্থক্যটা ডেল্টা টি টু। তো এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে করতে পারেন। এখানে এরিয়ার মান দেয়া আছে, কিউ এর মান বের করতে বললো হয়তো বা, তো ডেল্টা এলএমটিডি এরা বের করছে, বের করে হচ্ছে যে আবার দেখেন এখানে এফ টা বের করার জন্য আবার ওই যে পি বের করে নিছে, এত কিছু ঝামেলা দিব না। আর ইউ এর মানটা এখানে দেয়া নাই, এইচ আই এস নট থেকে বের করতে হয়েছে, যেটা আমরা আগের দিনে ইকুয়েশনটা দেখেছি মনে আছে, ইউ ইজ ইকুয়াল টু 1 বাই জি স্যার। এইচ আই প্লাস জি স্যার 1 তাহলে বাই স্যার ইউ ছিল এইচ সেটা, আই আর এই যে এইচ এর মান দেয়া থাকবে, আমরা তো সেটা বের করে নেব ওটা। হ্যাঁ হ্যাঁ। তো আমি এত জটিল আবার এখানে ফলিং ফ্যাক্টরের আরএফ রাখছে, এটা আর কি মোটামুটি একদম কমপ্লেক্স একটা ম্যাথ। এই যে 5 নাম্বার ইকুয়েশনটা, আর স্যাঞ্জেলের বইতে ম্যাথ গুলো একটু কঠিন ধরনের, এই জন্য আসলে এখান থেকে বেশি ম্যাথ করাতে পারি না।
তবে জব এক্সামের বই থেকে যদি দেখেন এলএমটিডি এর প্রচুর ম্যাথ পাবেন আপনারা। এলএমটিডি একটা মানে মোটামুটি একটা হাই ফ্রিকোয়েন্সি একটা টপিক পরীক্ষার জন্য। তো যাই হোক, এতক্ষণ ধরে আমরা এলএমটিডি দেখলাম, তো এখন বলবো এর জন্য কোন বুঝি নাই কথাটা, একটু আবার প্লিজ। স্যার জব প্রিপারেশনের জন্য স্যার কোনটা ভালো বই? বই আমাদের ওই যে একটা এমি জব প্রিপারেশন গ্রুপ আছে, অনেক হয়তো অ্যাটাচমেন্ট আছে ওই প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে যেগুলো যারা আছে ওখানের, তো ওখানে দেখবেন যে হচ্ছে ইমরান ভাইয়ের বইটা বেশি ফলো করে। আবার হচ্ছে বুয়েটের একজন স্যার আছে ওমর সানি বাপি, ওনার বইটাও আছে। আবার রুয়েটের ইমরান হোসেন ভাইয়ের বইটাও আছে। এগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক, এগুলো বইয়ের চেয়ে রেদার আপনাকে আমি বলবো কোশ্চেন ব্যাংক। এগুলো হচ্ছে প্রিভিয়াসলি যে প্রশ্নগুলো হয়েছে বুয়েটের পরীক্ষাগুলোতে বা এমএসটি তে যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলার কোশ্চেন ব্যাংকটা সলভ করা থাকে। ওগুলা করলে আপনার একটা ধারণা হবে যে কোশ্চেন কেমন হতে পারে। যদিও রিসেন্টলি হচ্ছে বুয়েটের স্যাররা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে ফেলতেছে আস্তে আস্তে, আগের মতো আর রাখতেছে না গতানুগতিক, যেহেতু কম্পিটিশন বেশি এখন। এখন একটু কঠিন ম্যাথ দেয়, দুই একটা কঠিন ম্যাথ দিয়ে দেয়, আর ম্যাথ গুলো নিয়ে আসে হচ্ছে আপনাদেরকে আরো বেশি ক্লু দিয়ে দেয়। এই এক্সাম বেডা, ইন্ডিয়া বিক্স কিছু ম্যাথ ইয়া আছে, মানে জিম্যাট বা এই টাইপের কিছু ইন্ডিয়াতে কিছু পরীক্ষা হয়, ওদের হচ্ছে গিয়ে ফ্লুইড বা থার্মোডাইনামিক্স ম্যাথের ওই যে অংশগুলো একদম সরাসরি দেখলাম যে অনলাইনের একটা ওয়েবসাইট থেকে একটা সরাসরি ম্যাথ নিয়ে আসছে, মানগুলো চেঞ্জ করে নাই। তিতাসের পরীক্ষা না যে কিসের পরীক্ষার মধ্যে এরকম একটা ম্যাথ দিয়েছিল বাংলাদেশ ইতিহাসের পরীক্ষার মধ্যে। তো আপনারা একটা কনসেপ্ট পেতে পারেন হচ্ছে ওই যে ইমরান হোসেন ভাইয়ের বই বা ওমর সানি বা স্যারের বই, ওই যে বইগুলো থেকে একটা কনসেপ্ট পেতে পারেন যে কোশ্চেন গুলো কেমন হয়, বুয়েটের প্যাটার্ন গুলো আগে কেমন হতো, এখন হয়তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমি বিএসসির কথা বলতেছি আর কি, বিএসসির গভর্নমেন্ট জব যেগুলো আছে। বুঝতে পারছেন আমার কথা? স্যার ইন্ডিয়া বিক্সের এটা স্যার কি ইন্ডিয়া বিক্সের এই ইয়েটা? ইন্টারভিউ.কম এটা একটা ওয়েব মানে ওয়েবসাইট আর কি। ওখানে হচ্ছে গিয়ে এই Website। যে জিমেট, জিমেট টাইপের এগুলো আপনার ওই মেন্টাল এবিলিটি কোশ্চেন গুলো সলভ থাকে। আবার হচ্ছে গিয়ে সাবজেক্টিভ মানে শুনে বললে এমসিকিউ টেস্টার, এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন যখন আসে তখন হচ্ছে এগুলো ভালো হবে। ডিপার্টমেন্টাল কোশ্চেন কি ওরা সলভ করে দেয়? ওখানে কমেন্টের মধ্যে কিছু থাকে, তার মানে বেটার হচ্ছে আপনারা এমই জব প্রিপারেশন গ্রুপটাতে ফলো রাখবেন। যদি বিএসসি জব গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে চান তাহলে আমি জব প্রিপারেশন গ্রুপটাতে অ্যাড থাকবেন। ওখানে মোটামুটি ভাইয়েরা আপডেট দিয়ে দেয় কিভাবে কি করতে হবে, মোটামুটি ওখানে কোশ্চেন গুলো সলভ থাকে। ওটা ফলো করলে এখন হবে, বিগিনারদের জন্য ওটা করলেই হবে, ওই গ্রুপে অ্যাড হয়ে নিবে। আচ্ছা, জি স্যার। যেটা বলছিলাম যে আমরা এলএমটিডি এতক্ষণ দেখলাম, হ্যাঁ এখন এলএমটিডি দেখলাম। তো এলএমটিডি এর পরে এখন এফেক্টিভনেস এনটিইউ মেথড। এই এনটিইউ মেথডটা কি? এটা এলএমটিডি যখন আমরা ব্যবহার করতে পারবো না তখন আমাদের এলএমটিডি এনটিইউ ব্যবহার করবো। বলুন স্যার এলএমটিডি কখন ব্যবহার করতে পারবো না? আপনার যদি ফ্লুইডের ইনলেট এবং আউটলেট টেম্পারেচার না জানা থাকে তাহলে কি আপনি কখন, এই যে এই প্যারাতে লেখা আছে দেখেন, এ সেকেন্ড কাইন্ড অফ প্রবলেম কাউন্টার encounter in heat exchanger analysis in the determination of the heat transfer rate at the outlet temperature of the hot and fluid। এই যে যদি না জানা থাকে আপনার এই ভ্যালু গুলো, আপনি কখনো এলএমটিডি ব্যবহার করতে পারবেন কি যদি আপনার ইনলেট আউটলেট ভ্যালু না জানা থাকে চারটাই? স্যার চারটা না? মানে চারটার মধ্যে তিনটা যদি জানা দেওয়া থাকে তাহলে আপনাকে অন্যটা বলে দিয়ে থাকবে। কিন্তু যদি আপনাকে অন্যটা বলে দেওয়ার কোনো ক্লু না দিয়ে দেয়, যেমন আমি প্রথম যে এক্সাম্পলটা করালাম যে 9 এবং 10 নাম্বার ইকুয়েশন দিয়ে এভাবে এভাবে করবেন, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে অন্য সব ক্লু দিয়ে দিয়েছি, তার কারণে আপনারা হটটা বের করে নিয়েছেন এই যে এখান থেকে, তাহলে ঠিক স্যার আছে, ওই যে এই ম্যাথটা থেকে। টিএমএল এটা বের করতে পারবো নাকি? কিন্তু হ্যাঁ, আপনাকে যদি এরকম কোনো ক্লু না দেই আমি, একে তো হচ্ছে আপনাকে ভ্যালু গুলো বলে দিলাম না এবং কোনো ক্লু দিলাম না যে আপনি ক্লু থেকে বের করতে পারেন। ওই যে 9-10 ইকুয়েশন ইউজ করে বের করাটারই একটা ওয়ে আছে মোটামুটি। তো আমি ক্লু দিলাম না, তাহলে আপনি কোত্থেকে অ্যানালাইসিস করবেন? বা আমি বাস্তবসম্মত হচ্ছে হিট ট্রান্সফারের হচ্ছে ইনলেট আউটলেট ডাটা জানি না আমি, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস করতে হলে এই এনটিইউ মেথডে আসতে হয়, সেক্ষেত্রে এলএমটিটা পসিবল হয় না। তো এখন এটার বলতে কি বলবো আমরা স্যার, এনটিইউ এফেক্টিভনেস বলতে কি বোঝায়, আগে আমরা এফেক্টিভনেস এর সংজ্ঞাটা দেখি। এফেক্টিভনেস হচ্ছে এই যে 29 নাম্বার ইকুয়েশনে যেটা লেখা আছে এটা হচ্ছে আসলে এফেক্টিভনেস, আর এনটিইউ হচ্ছে কি নাম্বার অফ ট্রান্সফার ইউনিটস বোঝায়। তো এক্ষেত্রে এফেক্টিভনেস এর সংজ্ঞা হচ্ছে কি অ্যাকচুয়াল হিট ট্রান্সফার যতটুকু হবে আর ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার যতটুকু হওয়া সম্ভব, এখানে এই দুইটার অনুপাতটাকে বলা হয় এখানে এফেক্টিভনেস একটা হিট এক্সচেঞ্জারের। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা,
তো আমি এই যে আমরা এখানে আরেকটা বিষয় একটু বুঝতে হবে এখানে আসলে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার কখন হবে, এটা একটু চিন্তার বিষয় যে আমাদের অ্যাকচুয়াল হিট ট্রান্সফারটা কতটুকু হয় আর ম্যাক্সিমাম পসিবলটা কতটুকু হওয়া সম্ভব, এটা একটু বোঝার বিষয়। ম্যাক্সিমাম পসিবল আসলে হওয়া কতটুকু সম্ভব, যে আপনার হট ফ্লুইডটা যে টেম্পারেচারে ইন হচ্ছে, কোল্ড ফ্লুইডটা আপনার কি হবে, হট ফ্লুইডটা যে পরিমাণে হচ্ছে যে টেম্পারেচারে ইন হবে, কোল্ড ফ্লুইডটা যে পরিমাণে যে টেম্পারেচারে ইন হবে, হট ফ্লুইডটা একদম অ্যাকচুয়ালি সেই টেম্পারেচারে ফল করবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত সম্ভব, এর বেশি তো আর সম্ভব না। আমার কথা কি বুঝতে পারছেন? যদি এটা একটা এক্সাম্পল দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আমরা আপাতত এই কনসেপ্টটা রাখি, এই কনসেপ্ট একটু জটিল কনসেপ্ট, এটা আমি মানে জটিল না, এটা একটু আসলে বোঝানোটা একটু এখানে ঝামেলা, এটা আমি এই ক্ষেত্রে স্কিপ করছি, মানে আপাতত পরবর্তীতে সময় হলে এটা বলবো। আমি এনটিউর মেইন কথাতেই চলে আসি, এনটিউর মেইন ডেরিভেশনটা একটু বলে দিই। আর অ্যাকচুয়ালি 1 ঘন্টা 20 মিনিটের ক্লাসে কথা বলা তো এনার্জি থাকে না, সত্য কথা হচ্ছে এটা। সো 13.33 বা 33 নম্বর ইকুয়েশনটার দিকে দেখেন যে কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন কিউ ম্যাক্স, ঠিক আছে? যে আমরা যেহেতু এফেক্টিভনেস এর সংজ্ঞা দেখলাম এখানে, এই যে 29 নম্বর ইকুয়েশনে, সেখান থেকে জাস্ট ক্রস গুণন যদি আপনি করে দেন, ক্রস গুণন করলে কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন ইনটু কিউ ম্যাক্স আপনি পাবেন। সেটা হচ্ছে এই যে 33 নম্বর ইকুয়েশনের শুরুর অংশটা। এখন এপসাইলন তো বসালেন, ঠিক আছে, বলুন স্যার কিউ ম্যাক্সটা কি? কিউ ম্যাক্সটা হবে, কিউ ম্যাক্সটা আপনি বের করতে হবে যে সি ক্যাপিটাল সি মিন বোঝাচ্ছে এখানে। ক্যাপিটাল সি বলতে কি, আমি যে আগে একটা কথা বলেছি যে হিট ট্রান্সফার রেট নামে একটা, ক্যাপাসিটি রেট নামে একটা কথা বলেছি আমি, যে ক্যাপাসিটি রেট ক্যাপিটাল সি দিয়ে কি করে, মাস ইনটু স্পেসিফিক হিট দুইটার গুণফল একসাথে নিয়ে আসে। সেজন্য হচ্ছে আমরা এখন থেকে এনটিউ এর ভিতরে দেখবেন যে হচ্ছে যে এম ইনটু স্পেসিফিক হিট দুইটার পরিবর্তে একটা ব্যবহার করছে এখানে। আমি প্রথমে বলেছিলাম, মনে আছে কি, ক্যাপাসিটি রেট নামে একটা কথা, ক্যাপিটাল সিটার নিয়ে আসবো আমরা মাস ফ্লো রেট ইনটু হচ্ছে স্পেসিফিক হিট, দুইটার গুণফল। জাস্ট সেটা সুবিধার্থে, লাইনটা তো বড় হয়ে যাচ্ছে, বা ক্যাপাসিটি রেট নামে একটা ছোট একটা নিয়ে নতুন অংশ এখানে নিয়ে আসছে সি। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি কিউ ম্যাক্স বা হিট ট্রান্সফারটা সবচেয়ে ম্যাক্সিমাম হতে হলে কি করতে হবে আপনাকে, টেম্পারেচার রেঞ্জটা সবচেয়ে বেশি হতে হবে, টেম্পারেচার রেঞ্জটা শেয়ারিংটা বেশি হবে। শেয়ারিংটা বেশি হওয়া মানে হচ্ছে এখানে দেখেন টিএইচ ইন এবং টিসি ইন, একটা প্যারালাল ফ্লোর ক্ষেত্রে কি হতে হবে আপনাকে, এই অংশটাতে ম্যাক্সিমাম হিট ট্রান্সফার সম্ভব। কারণ এখানে হচ্ছে আমি এটা একটু আপনাদেরকে মেবি, আচ্ছা আমি একটু অন্য একটা ফিগারে যাচ্ছি বোঝানোর জন্য। আচ্ছা এই ফিগারটা একটু দেখে বলেন তো এখানে ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা কোন অংশে সম্ভব? আমার কথা বুঝতে পারছেন? এই যে 13.14 ফিগারটা আছে, এখানে ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হতে পারে কোন অংশে? হ্যালো, স্যার আপনি বলে দেন স্যার। স্যার শুনতেছি স্যার। বুঝতেছেন না হয়তোবা? এটা আসলে সবচেয়ে বেশি হতে পারে ডেল্টা টি ওয়ান, যেখানে সবচেয়ে বড় টেম্পারেচার গ্রেডিয়েন্ট, যেখানে সবচেয়ে বেশি হিট ট্রান্সফারটা সেখানে বেশি হওয়ার পসিবিলিটি বেশি না? জি জি স্যার। স্যার। যদি আমরা একটা পয়েন্টের কথা চিন্তা করি, যে আমাদের ইকুয়েশনটা কি, কিউ ইকুয়াল টু এম সি ডেল্টা টি, ঠিক আছে? তো ওখানে আমাদের যদি ডেল্টা টিটা যদি সবচেয়ে বেশি হয়, এখানে দেখেন ডেল্টা টি ওয়ান অনেক বড় না ডেল্টা টি টু এর তুলনায়? জি স্যার অনেক বড়। অনেক বড়। তার মানে তো আমাদের কিউ এর মানটা তো এখানে বেশি আসার কথা, তাই না? জি স্যার। তো ম্যাক্সিমাম যদি হতে হয়, কিন্তু আমরা জানি যে এরকম কি কখনো হওয়া সম্ভব যে একটা হিট, একটাই আমার হচ্ছে গিয়ে হিট হিট এক্সচেঞ্জার, কিন্তু হচ্ছে একটা প্রান্তে সবচেয়ে বেশি হিটটা ট্রান্সফার হবে আর এক প্রান্তে কম হবে, এরকম তো অসম্ভব না, কনস্ট্যান্টলি মোটামুটি হয়। তাই আমি বলতে পারি যে এই পাশে যদি টেম্পারেচার গ্রেডিয়েন্টটা সবচেয়ে বেশি, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে হচ্ছে কি এম ইনটু সিপি এর মানটা কম হতে হবে, তাহলে আপনার কনস্ট্যান্ট থাকবে ভ্যালুটা। কিউ এর মানটা যেহেতু দুইটা আমরা ধরে নিচ্ছি যে পুরো লেন্থ জুড়ে সেম থাকে, সেম ভাবে হচ্ছে সেই হিটটা ট্রান্সফার করবে, তাহলে হচ্ছে গিয়ে বলতে হবে যে এই প্রান্তে হচ্ছে গিয়ে ডেল্টা টির মান বেশি, কিন্তু হচ্ছে এমসিপি এর মানটা কম হতে হবে, স্পেসিফিক হিটটা বা অন্য দুইটা প্রান্ত কম হতে হবে। এই জন্য এখানে আসলে সি মিন লেখা নামে লেখা আছে, যদি ওটা বাস্তবিক ভাবে ফিল করাটা সম্ভব কিনা। যেখানে আমি আসছিলাম, এই যে হ্যাঁ, এই যে দেখেন এখানে লিখছে, সেটাই লেখা হয়েছে এখানে যে কিউ ম্যাক্সিমাম, এই যে কিউ ম্যাক্সিমাম বলতে বোঝানো হয়েছে যে
টি ম্যাক্সিমাম বলতে যেটা আছে, টি ম্যাক্সিমাম হচ্ছে টিএইচ ইন এবং টিসি ইন, যেটা আমি এখন দেখিয়ে আনলাম যে হট ফ্লুইড ইন হচ্ছে এবং কোল্ড ফ্লুইড ইন হচ্ছে, এই গ্যাপটা হচ্ছে সবচেয়ে বড় গ্যাপ। সেজন্য এটা যদি ডেল্টা টি ম্যাক্সিমাম হয় তাহলে আমাদের কিউ ম্যাক্সিমাম হবে সেই অংশটাই টিএইচ ইন মাইনাস টিসি ইন। তো সেক্ষেত্রে আমরা যে এম এইচ আর এম মানে মাস আর হচ্ছে গিয়ে সিপি এর গুণফল যেটা ছিল সেটাকে হচ্ছে আমরা মিনিমাম ধরে নিব। এই যে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এই অংশটা হচ্ছে মিনিমাম হবে। যদি আমাদের এই অংশটা ম্যাক্সিমাম হতে হয় তাহলে এই অংশটা মিনিমাম হলেই তো কিউটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? জি স্যার। অ্যাক্রস দা লেন্থ হচ্ছে, যদি আমি যদি বলি যে কিউটা আসলে একই রেটে হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, তো আমরা যদি প্রথম দিকে যদি টেম্পারেচারটা বেশি হয় গ্যাপটা, পরের লেন্থে যদি টেম্পারেচারটা কম হয় তাহলে আমি বলতে পারি যে তাহলে এখানে স্যার হিটটা ট্রান্সফার বেশি হচ্ছে আর এই পাশে কম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আসলে এটা একটা মানে থিওরিটিক্যাল একটা কনসেপ্ট যে আপনার তাহলে মাস ফ্লো রেটটা সেক্ষেত্রে কম হতে হবে এই প্রান্তে, আর হচ্ছে গিয়ে মাস ফ্লো রেট ইনটু হচ্ছে স্পেসিফিক হিট, এই দুইটার গুণফলটা হচ্ছে সেক্ষেত্রে মিনিমাম হতে হবে, নয়তো হচ্ছে সেটা দুর্ভোগ থাকবে না। এটাই বলতে চাচ্ছি এতক্ষণ ধরে। জি স্যার, বুঝতে পারছি স্যার এটা। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যেহেতু কিউ ইজ ইকুয়াল টু এই যে ইজ এপসাইলন বা এফেক্টিভনেস ইজ ইকুয়াল টু কিউ বাই কিউ ম্যাক্স ধরেছি, তাহলে এখান থেকে ক্রস গুণন করলে কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন ইনটু কিউ ম্যাক্স হবে। তো সেটাকে এখানে লেখা হয়েছে এই যে এখান থেকে দেখেন এইখানে। তারপর দেখ কিউ ম্যাক্স এর ভ্যালুটা হচ্ছে উপর ইকুয়েশন থেকে বসিয়ে দিলাম, সি মিনিমাম আর হচ্ছে কি টিএইচ ইন মাইনাস টিসি ইনটা বসিয়ে দিলাম 33 নাম্বার ইকুয়েশন। তো যাই হোক আমরা আসলে এই যে 23 নাম্বার ইকুয়েশনে যেটা ছিল সেকশনে আমরা উপরে এলএমটিটির জন্য যেটা পড়লাম 23 নাম্বার ইকুয়েশনে এরকম একটা ইকুয়েশন ছিল, 34 নাম্বার ইকুয়েশনের মতো একটা ইকুয়েশন ছিল। দেখেন 23 নাম্বার ইকুয়েশনটা আমি দেখিয়ে আনতেছি আবার আপনাদেরকে। স্যার এটা যে আসলে সব টিএলএম এর হ্যাঁ হ্যাঁ এলএমটিডির আসলে সত্য কথা বলতে গেলে হিট ট্রান্সফারটা একটা কঠিন একটা মানে কঠিন বলবো না আমি একটা, মানে এটা স্টুডেন্টদেরকে বোঝানো বা এটা নিয়ে ক্লাস করাটা একটু কঠিন, মানে মানে বোঝানোটা টাফ, মানে হয়তো আপনি জিনিসগুলো বুঝবেন কিন্তু এগুলো আসলে একটু কমপ্লিকেটেড জিনিস, তো বারবার হচ্ছে একটার সাথে একটা রিলেট করতে হয়, বারবার হচ্ছে গিয়ে মানে এটা এই জন্য ফিজিক্যাল ক্লাসগুলো সবচেয়ে ভালো হতো। যেন আমি লাস্ট সেমিস্টারে ফ্লুইড বা হচ্ছে এই সেমিস্টারে হিট ট্রান্সফার এই কোর্সগুলো আসলে ফিজিক্যালি পড়াটাই ভালো। এই যে 23 নম্বর ইকুয়েশনটা দেখেন এখানে, 23 নম্বর ইকুয়েশনটা দিকে দেখেন এখানে এমএইচ সিপিএইচ, আমি বলছি এই দুইটাকে হচ্ছে কি একটা সি মিন বা সি ম্যাক্সিমাম এই জাতীয় সি দ্বারা হচ্ছে ক্যাপিটাল একটা সি দ্বারা প্রকাশ করা হচ্ছে দুইটার গুণফলকে। তো 23 নম্বর ইকুয়েশনটাই হচ্ছে গিয়ে নিয়ে এখান থেকে আবার প্রমাণটা শুরু হবে এনটিইউ এর প্রমাণটা। তো এনটিইউ এর প্রমাণটা এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে হ্যাঁ এই যে ইকুয়েশনটা দেখেন ওখানে চলে আসছি আমরা। তো 13.23 ইকুয়েশন থেকে আমরা হচ্ছে শুরু করছি প্রমাণটা। বাম পাশটা সেম আছে, ডান পাশটা কি করলো ওই যে এম আর সি এর গুণফলকে আরেকটা সি দ্বারা প্রকাশ করছে, এম আর সি এর গুণফলটাকে নতুন আরেকটা সি দ্বারা প্রকাশ করা হয়েছে, জাস্ট এতটুকুই। আর 13.30 ইকুয়েশন যেটা ছিল 13.30 ইকুয়েশনটা ছিল কি এটা হচ্ছে কি ওই যে 9 আর 10 নম্বর ইকুয়েশনটা আমি সমান ধরেছি, যেটা সমান ধরে হচ্ছে আমি ম্যাথটাও যেটা করেছি যে টিএইচ আউট বের করতে হলে যেটা করতে হয়। 35 নম্বর ইকুয়েশনটা কি চিনতে পারছেন? 35 নম্বর ইকুয়েশনটা 9-10 ইকুয়েশন থেকে সমান ধরে হ্যাঁ 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 সমান ধরে, জি বুঝতে পারছেন আপনি। তো হচ্ছে এখন এখানে সি সি বলতে কি বুঝাবে, এখানে বুঝাবো যে আমি সি সি বলতে বুঝাবো যে আমি এম ইন্টু সিপিসি, আর এখানে সি এইচ বলতে বুঝাবো যে এম সি, এটা এম এইচ ইন্টু সিপিএইচ। এই বুঝতে পারছেন এই বিষয়টা, এই যে বড় ক্যাপিটাল এইগুলো দিয়ে চেঞ্জ হয়েছে এখানে, এই যে এখানে সিসি আর এখানে সিএইচ আছে, এগুলো আসলে 23 নম্বর ইকুয়েশনে আপনি দেখবেন এম সহ। আমি এই দুইটার গুণফলকে এখানে এটা ধরা হয়েছে, এটা হয়তো বা ছোট করার জন্য সিম্পল করার জন্য ধরা হয়েছে। এগুলোকে বলা হয় ক্যাপাসিটি রেট বলা হয় এগুলাকে। তো আমরা 9-10 ইকুয়েশনকে সমান করে হচ্ছে 35 নম্বর ইকুয়েশনটা পেলাম, ঠিক আছে এ পর্যন্ত। এখন দেখেন সাবস্টিটিউটিং দিস রিলেশন, এখন আপনি 35 কে যদি হচ্ছে গিয়ে 34 এ বসিয়ে দেন তাহলে কেমন হয়, টিএইচ আউটটা শুধু পরিবর্তন হয়ে যাবে, লন দিয়ে টিএইচ আউটটা পরিবর্তন হয়ে 35 এর অংশটা বসিয়ে দিবেন ওখানে। বসিয়ে দিলে কি হবে এবার পরের অংশটা বসিয়ে দিলে তো বুঝতে পারছেন তাই না, যে বসিয়ে দিলে বাকি নিচের অংশটা পাবেন আপনারা। জি স্যার। আচ্ছা এখন দেখেন লন দিয়ে যে অংশটা আছে, যে বড় একটা অংশ আসছে, বড় একটা লাইন আসছে, এখন আমরা কি করব যে প্রত্যেকটা অংশটাকে ভাগ করে করে দিব, মানে প্লাস অংশগুলাকে এমন হয় না যে এমন, তো এটা তো আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন যে এমন তো হয় যে যেমন হচ্ছে আমি যে টিসি এই অংশটা কি করব এর সাথে একবার দিব, প্লাস করে এর সাথে একবার দিব, প্লাস করে এর সাথে একবার দিব, যাতে করে লসাগু করলে আবার সেম থাকে, এরকম এরকম ভাবে আর কি ডিভাইড করে দিব আমরা।
তো ডিভাইড করে দিলে প্রথম অংশ কি, প্রথম অংশ দুইটাই সেম, এই জন্য 1 হয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর লাস্ট অংশের জন্য টিসি আউট টিসি ইন, এই যে লাস্ট অংশের জন্য হচ্ছে এটা, লাস্ট অংশটা পুরোটাই সেম রয়ে গেছে। আর হচ্ছে আগের অংশের সাথে মানে কমন নিয়ে নিছে, কমন নিয়ে যেহেতু হচ্ছে এই যে টিএচ ইন আর টিসি ইন আছে, আর এখানে টিসি আউট আর টিসি ইন আছে, আর এটাকে হচ্ছে একটু ঘুরিয়ে নিয়ে লিখেছে এটাকে, যাতে করে -1 দিয়ে কমন নিয়ে এইটা লিখেছে, মানে just ভাগ করে লিখলো আর কি, যে লসাগু করলে আবার আগেরটা হবে, ভাগ করে লিখে লিখে এটাকে একটু সিম্পলিফাই করলো। 36 পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার। কি আপনাদের এনার্জি চলে গেছে নাকি আমার সাথে সাথে? জি স্যার। আসলে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করাটা আসলে এই মানে আমরা সবসময় হচ্ছে ইউনিভার্সিটিতে 50 মিনিটের ক্লাস করতাম, তাও হচ্ছে গিয়ে মানে কনসেন্ট্রেশন ধরে রাখাটা কঠিন হতো। ফিজিক্যাল ক্লাসে সবচেয়ে বাস্তব কথা হচ্ছে অনলাইন ক্লাসে এতক্ষণ কনসেন্ট্রেশন রাখাটা আপনাদের জন্য কষ্টকর, আর আমার জন্য কষ্টকর তো বলাই, আমার তো করতেই হবে, কিছু করার নাই। তো আরেকটা বিষয় হচ্ছে 36 নাম্বার ইকুয়েশন, এই মানে জি আসলে একটা ইকুয়েশন এবং পরের ইকুয়েশনটা কিভাবে আসতেছে এটা তো ডিটেলস করে দেওয়া নাই, এই জায়গাটাতে একটু প্রবলেম হচ্ছিল। এক্ষেত্রে এখানে হ্যাঁ বইগুলোতে হচ্ছে ডিটেইলস করে দেওয়া থাকে না, এই জন্য হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে চেষ্টা, তবে সবচেয়ে ভালো হয় কি যে আপনারা আজকে ক্লাসটা যখন শেষ করবেন, বইটা তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি, এলএমটিডির প্রমাণটা আর এনটিইউর প্রমাণটা একটু নিতে হাতে করবেন, নিজে হাতে করবেন। এটা বলবেন স্যার এটা পরীক্ষার জন্য সার্থকতা না হলেও আপনার জিনিসটা মানে ফিল করা হবে বা আপনি নিজে বুঝতে পারবেন, আমি হচ্ছে আপনাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে কি থেকে কি আসবে, বাকি হচ্ছে সিম্পলিফিকেশন বা ম্যাথমেটিক্যাল ছোট ছোট ক্যালকুলেশন গুলো তো নিজেকে করতে হয়, ওগুলো হচ্ছে বইতে বা এই লেভেলে আসলে আমাদের স্যাররা তো আমাদেরকে এইভাবে বলতো যে আমরা ধরে নিই তোমরা এগুলো সব পারো, যে তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কোর্স করে আসছো না, ম্যাথমেটিক্স কোর্স করে আসছো না, জিজ্ঞেস করে স্যাররা এইভাবে মানে বলতো যে আমরা ধরে নিই এগুলো তোমরা পারো, এগুলো তোমরা নিজেরা করবে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সিম্পলিফিকেশন, আমরা জাস্ট তোমাদেরকে বেসিকটা ধরাই দিব, বাকিটা তোমরা আগাবে হিসাবে। যেটা বলছি যে 36 নাম্বার ইকুয়েশন পর্যন্ত যদি আসেন, এই যে জাস্ট হচ্ছে কি প্রত্যেকটা অংশকে ভাগ করে দিবেন, এটা টিএস ইন আর মাইনাস টিসি, নিচের অংশটা উপরের হচ্ছে কি টেম্পারেচারের প্রথম দুইটা অংশের সাথে ভাগ করবেন, প্লাস দিয়ে পরের দুইটা লিখবেন, মাইনাস দিয়ে পরেরটা লিখবেন, তারপরে প্রথম দুইটা তো কাটাকাটি চলে গিয়ে 1 হবে, আর পরের গুলো হচ্ছে গিয়ে দেখবেন যে সিম্পলিফিকেশন করলে এরকম হয়ে যাবে। তো এখন দেখেন যে পরবর্তীতে যেটা হচ্ছে, আমরা যে এপসাইলন ইকুয়াল টু কিউ বাই কিউ ম্যাক্স এ আসলাম, এখন আমাদের উদ্দেশ্য কি, যে আমরা টেম্পারেচারের অংশটাকে এখান থেকে তুলে দিব। 36 নম্বর অংশের যে টেম্পারেচার টিসি আউট টিসি ইন আছে, টেম্পারেচার বলতে কিছু থাকবে না, এনটিইউ এর মধ্যে টেম্পারেচার বলতে কিছু থাকবে না, কারণ এনটিইউ এর উদ্ভাবনী হচ্ছে এজন্য যে যদি টেম্পারেচার না জানা থাকে হিট এক্সচেঞ্জারের, তাহলে আমরা কি করব যেন ব্যবহার করতে পারি, সেজন্য হচ্ছে গিয়ে এলএমটিটি পরিবর্তে এনটিইউ, তা টেম্পারেচার উঠিয়ে দেওয়া যেত তো তার উদ্দেশ্য, তাহলে তাকে কি করতে হবে এখানে, এই যে এপসাইলনের ইকুয়েশনে গিয়ে আমরা কি করব, টেম্পারেচারের এই ভ্যালু গুলাকে হচ্ছে রিপ্লেস করে দিব, কি দ্বারা রিপ্লেস করব, এই দেখেন এপসাইলন ইজ ইকুয়াল টু কি কিউ ম্যাক্স বাই কিউ, এটা আমি দেখালাম একটু আগে তাই না, জি স্যার। কিউ ম্যাক্স কি সি মিন ইনটু এই যে ডেল্টা টি ওয়ান, বা ডেল্টা টি ওয়ান বলতে সবচেয়ে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা ছিল, আমি বলছিলাম যে ডেল্টা টি ম্যাক্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিউটাও ম্যাক্স হবে, তাই না, সেক্ষেত্রে কিউটা ম্যাক্স হবে, আর তাহলে সেক্ষেত্রে আমার সি মিন লেখা হয়, আবার সেক্ষেত্রে আমার যে স্পেসিফিক হিটের গুণফলটাকে সি মিন বলা হয় যাতে কনস্ট্যান্ট রাখার সুবিধার্থে, যাই হোক। তো এখানে টিসি আউট আর টিসি ইন এর তো হচ্ছে কি রিয়েল লাইন, রিয়েলটা হচ্ছে এটা, ধরে নিলাম রিয়েল হচ্ছে কি এই চেঞ্জটা হচ্ছে টিসি আউট আর টিসি ইন এই অংশের মধ্যে, কোল্ড ফ্লুইডটা আউট হচ্ছে আর হচ্ছে কোল্ড ফ্লুইডটা ইন হচ্ছে, এটা হচ্ছে একটা কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে কতটুকু হিট সে হারালো, কোল্ড ফ্লুইডটা আউটলেটে যে পরিমাণ হিটটা সে গেইন করলো, সরি সরি কতটুকু গেইন করলো, আউটলেটে সে এতটুকু টেম্পারেচার নিয়ে বের হচ্ছে, আর ইনলেটে সে এতটুকু নিয়ে ঢুকলো, আর হচ্ছে কি তার সিসি কোল্ড ফ্লুইডের সিসি হচ্ছে এটা, তার মানে হচ্ছে এই পরিমাণ সেই হিট হচ্ছে কোল্ড ফ্লুইডটা গেইন করলো, এটা হচ্ছে রিয়েল হিট ট্রান্সফার, আর কিউ ম্যাক্স হিট ট্রান্সফার হচ্ছে এটা, ঠিক আছে। এখন এই দুইটা থেকে আমরা কি করতে পারি, এখানে টেম্পারেচার গুলোকে একপাশে রাখি, বাকি হচ্ছে এই অংশটা নিয়ে আসতে পারি, তার মানে আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে উপরের ইকুয়েশনের টেম্পারেচার অংশটাকে রিপ্লেস করে দিব, সেজন্য আমরা এটা পেয়ে গেলাম, এবার এটা আমরা যদি এটা বসিয়ে দেই তাহলে আমাদের এনটিইউর প্রমাণ হয়ে গেল, এই যে এপসাইলন বা এফেক্টিভনেস একপাশে রেখে বাকিগুলো একপাশে সাজিয়ে নিলে আমাদের এনটিইউর এক্সপ্রেশন প্রমাণ হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে টেম্পারেচারটা সরানো এখানে উদ্দেশ্য ছিল আমাদের। তো এখানে দেখেন এই যে 38 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 37 থেকে আরেকটু সিম্পলিফিকেশন, সেটা কি সিসি আর সিএইচ, হ্যাঁ এখানে দেখেন টেকিং দ্য আইদার সিসি অর সিএইচ টু বি সি মিনিমাম বোথ অ্যাপ্রোচেস গিভ দ্য সেম রেজাল্ট, রিলেশন এখন দেখেন সিসি আর সিএইচ কে হচ্ছে মানে সমান ধরে হচ্ছে বাদ দিয়ে দিছে, এজন্য 37 থেকে 38 এর নিচের অংশটা একটু সিম্পলিফাই হয়ে গেছে, তিনটা সবগুলোকে সেম ধরা হয়েছে আর কি, ইকুয়াল ধরা হয়েছে মানে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে এই পর্যন্ত আমাদের ইকুয়েশনটা ছিল, এখন পর্যন্ত আপনারা যদি মেইন কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে আপনারা
হয়তো বা বলবেন স্যার এত ডেরিভেশন করে লাভ কি? ম্যাথের জন্য আপনি যদি করতে চান তাহলে এলএমটিডি এর যে লাস্ট লাইনটা যেটা ম্যাথের জন্য লাগছে অতটুকু করবেন, আর এনটিইউ এর জন্য ওই যে 38 নাম্বার ইকুয়েশনটা শিখবেন। আর এখান থেকে এনটিইউ বলতে আসলে আক্ষরিক অর্থে কি বোঝায়, এই দেখেন নাম্বার অফ ট্রান্সফার ইউনিটস এনটিইউ ইজ ইকুয়াল টু ইউএএস বাই সি মিনিমাম। এই অনুপাতটাকে বলা হয় আসলে এনটিইউ। আর এই ক্যাপাসিটি রেশিও দেখছেন, সি বলতে আমরা এতক্ষণ যা বললাম ওটা হচ্ছে ক্যাপাসিটি রেশিও, আর ওটা হচ্ছে ক্যাপাসিটি। হিট ট্রান্সফার ক্যাপাসিটি ছিল হচ্ছে কি ক্যাপিটাল সি মিন আর সি ম্যাক্স, এগুলো হচ্ছে ক্যাপাসিটি, আর হচ্ছে দুইটার অনুপাতটা হচ্ছে ক্যাপাসিটি রেশিও। তো এটা হচ্ছে 13.40 ইকুয়েশন। আর 39 আর 38 ইকুয়েশন দুইটা জানলে আপনাকে এখান থেকে হবে মোটামুটি 38 আর 39 ইকুয়েশন। আর আমরা পড়লাম প্যারালাল ফ্লোর জন্য, এখন কাউন্টার ফ্লোর জন্য আদার একটা প্রমাণ থাকতে পারে, বাট ওটা আমরা আর করছি না। তো স্যার সেজন্য এখানে ডেরিভেশন থেকে বুঝি নাই এখান থেকে ম্যাথ। না স্যার, আমরা এতক্ষণ যে ইকুয়েশন গুলো করলাম এটা কি প্রমাণ নাকি না আলাদা আলাদা ইকুয়েশন, মানে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে? এগুলা জাস্ট হচ্ছে ডেরিভেশন। এলএমটিডি টা তো পুরো আমরা একদম বেসিক থেকে ডেরিভেশন দেখালাম আপনাকে, এলএমটিডি কিভাবে আসে পুরোটা। ওভারঅল হিট ট্রান্সফার যে ইউ আগের ক্লাসে আমি দেখালাম ইউ কিভাবে আসে, এখানে দেখালাম আমি এলএমটিডি কিভাবে আসে। তারপরে এনটিইউ এর এক্সপ্রেশনটা আমরা কিভাবে টেম্পারেচারটাকে রিপ্লেস করে দেই, করে দিয়ে হচ্ছে কি আমরা টেম্পারেচার ছাড়াই যেন ম্যাথটা করতে পারি, অ্যানালাইসিসটা করতে পারি, এফেক্টিভনেস আমাকে দিয়ে দিল। আগের ক্ষেত্রে আমাদেরকে কি কি দিত, টেম্পারেচার গুলো দেয়া থাকতো, এই ক্ষেত্রে আমাকে এফেক্টিভনেসটা দেয়া থাকবে। তো সি মিন সি ম্যাক্স এগুলো দেয়া থাকবে, ইউ দেয়া থাকবে, এ দেয়া থাকবে, তাইলে যেন আমরা ম্যাথ গুলো করতে পারি, এফেক্টিভনেসটা বের করতে পারি, সেজন্য হচ্ছে আমাদের এনটিইউ মেথড। তো আপনারা যদি শিখতে চান তাহলে আমাকে, আমি যদি বলবো যে ইউ এর জন্য একটা ডেরিভেশন মানে খাতার মধ্যে নোট করবেন যে আমি ইউ এর অ্যানালাইসিস গুলো যেভাবে করলাম ফলিং ফ্যাক্টর সহ ফলিং ফ্যাক্টর ছাড়া, এলএমটিডি এর জন্য একটা প্রমাণ করলাম, এনটিইউ এর জন্য কিভাবে টেম্পারেচারটা রিপ্লেস করে দিলাম, এই প্রমাণগুলো খাতায় করবেন, তাহলে আমরা হিট ট্রান্সফারটা কিছু শিখা হবে। নয়তো সত্যি কথা বললে হিট ট্রান্সফারটা আসলে একটু মানে কমপ্লিকেটেড লাগবে পরীক্ষার আগে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো এখানে দেখেন এই যে এখানে এখানে একটা বিষয় আছে যে আপনি এমনি সূত্রগুলো ওরা হচ্ছে কি আর হয়তোবা কাউন্টার ফ্লোর জন্য প্রমাণটা করে নাই, বাট আমাদের কাউন্টার ফ্লোর জন্য প্রমাণটা পরীক্ষায় আসছে, আমার এখনো মনে আছে। এটা হচ্ছে প্যারালাল ফ্লোর জন্য আমরা প্রমাণটা করলাম, এটার আবার কাউন্টার ফ্লোর জন্য একটা আলাদা প্রমাণ আছে। তো এতটুকু প্রমাণ আমাদের আর লাগবে না। 38 আমরা যে প্রমাণটা দেখলাম প্যারালাল ফ্লো, দেখেন এপসাইলন ফর প্যারালাল ফ্লো, এখানে দেখেন এই যে সূত্রগুলো নিয়ে আসছে, এই যে ডাবল পাইপের জন্য প্যারালাল ফ্লো। বলুন স্যার এখানে এনটিইউ কিভাবে আসছে ইকুয়েশনে, ওই যে এনটিইউ বলতে ইউএ বাই সি মিন, এই যে ইউএ বাই সি মিনটাকে হচ্ছে কি এনটিইউ লিখেছে এরা, দিয়ে হচ্ছে উপরেরটা হচ্ছে ডাবল পাইপ প্যারালাল ফ্লো, নিচেটা হচ্ছে কাউন্টার ফ্লো। শেল এন্ড টিউবের জন্য তো ইকুয়েশন আরো জটিল। তো বলবেন স্যার এত কিছু আসলে বাস্তব লাইফে এত কিছু দরকার হয় না। হ্যাঁ, আপনি যখন জব লাইফে যাবেন, আপনার যদি কোনো হিট এক্সচেঞ্জারে কাজ করতে হয়, তা আপনার জাস্ট হচ্ছে এই টেবিলটা প্রয়োজন হবে, এই টেবিলটা প্রয়োজন হবে। শেল এন্ড টিউবের জন্য যে যে সূত্রটা আছে এখানে সব ডেটাগুলো আপনি যেগুলো দেয়া থাকবে সেগুলো দেয়া নাই, সেগুলো দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, এফেক্টিভনেস বের করবেন, সবগুলো এফেক্টিভনেস বের করার সূত্র, কিন্তু হিট এক্সচেঞ্জারে এফেক্টিভনেস কত হবে সেটা বের করার সূত্র হচ্ছে এটা। তো জব লাইফে গেলে আচ্ছা আপনার তো, আমরা তো স্যার মতো হচ্ছে প্যারালাল ফ্লোটা শিখলাম, একের ডাবল পাইপের প্যারালাল ফ্লো শিখলাম, কাউন্টার ফ্লো থেকে শেল এন্ড টিউব ক্রস ফ্লো অনেকগুলো এখানে না জানা আছে, বই তো সেগুলো প্রমাণ দেখায়নি। তো প্রমাণ আসলে এত কিছু দরকার নাই, আমি আসলে প্রমাণ না দিলে আবার হচ্ছে স্টুডেন্টের বেসিক গুলো ক্লিয়ার হয় না, কারণ হচ্ছে হঠাৎ করে একটা ইকুয়েশন আমি আমদানি করে দিলাম, হচ্ছে বললাম যে এটাই শিখতে হবে, তো এটা আসলে একটু মেনে মানে কেমন যেন একটু পড়াটা সার্থক হয় না, এই জন্য আচ্ছা আমি এত কথা বললাম। তো ম্যাথ গুলো করার জন্য জাস্ট ইকুয়েশন গুলোই এনাফ। আর যারা জানার জন্য তারা হচ্ছে ডেরিভেশন গুলো হচ্ছে খাতায় করবেন, বা জানার জন্য না শুধু, এটা আমি মোটামুটি আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। অফলাইন পরীক্ষা হলে আমি আপনাদেরকে ডেরিভেশন অবশ্যই দিতাম, বাট অনলাইন পরীক্ষার জন্য হচ্ছে ম্যাথ গুলো ইকুয়েশন গুলো দেখবেন, এখানে হচ্ছে 38 39 আর এলএমটিডি এর ক্ষেত্রে এলএমটিডি এর যে ম্যাথটা দেখালাম ওই ম্যাথের জন্য যা ইকুয়েশন প্রয়োজন হয়েছে এই যে এইগুলো। স্যার আর 1 মিনিট সময় আছে। হ্যাঁ 1 মিনিট সময় আছে, এই যে এগুলো, সরি এটা না, এই যে এগুলো, হ্যাঁ 24 25 আর 38 39 এর হচ্ছে আমাদের আউটপুট আজকের ক্লাসের। আর ম্যাথ হচ্ছে কি ওই যে 13.4 ইকুয়েশনটা ম্যাথটা হচ্ছে আমি পুরো ডিটেইলস করে দিয়েছিলাম, ওই ম্যাথটা করবেন। আর এনপিউর এফেক্টিভনেস এর হচ্ছে বাকি ডেটাগুলো থাকলে আমি যদি এফেক্টিভনেস বের করতে বলি তাহলে তো পারবেন মনে হয়, তাই না? জি স্যার। আচ্ছা ইনশাআল্লাহ। এখানে দেখেন কিছু টেবিল আছে, তো রিয়েল লাইফে গেলে আসলে আপনাকে ডেটা এগুলো হচ্ছে জাস্ট বেসিকটা জানা থাকতে হবে যে সি মিন কি, সি ম্যাক্স কি, হ্যাঁ শেল এন্ড টিউব কি।